আজকে একটা দুটো দিন নয়, আজকে একটা দুটো দিন নয়, মানে আমি এখন দেখছি যে আমার নিজের জীবনের সবটুকুনি বৃথা। কি করলাম? আমি কিছুই করতে, সবাইকে সব সময় ভালো দেখিয়েছি, সবার কথা সব সময় ভালো বলেছি, যাতে আমাদের ফ্যামিলিটার কোনো প্রবলেম না হয়, সব কিছু যেন ঠিকঠাক থাকে। কিন্তু মিথ্যে হাসি আর হাসতে পারছি না, মিথ্যে হাসি আর হাসতে পারছি না। আমার একদিন ধরে নয়, বিষয়টা অনেক দিন ধরেই হচ্ছে, ঝামেলা অনেক দিন নয়, অনেক বছর ধরে হচ্ছে। আগেও হয়েছে, এমন নয় যে হয়নি, অনেক কিছু শুনতে হয়েছে। আমি না, মানে এমন একটা মেয়ে, আমি আগে যখন স্কুলে পড়তাম, তখন যদি কেউ আমাকে এসে মানে চিমটি কেটে আমার রক্ত বের করে দিয়ে যেত না, আমি কখনো তার প্রতিবাদ করতাম না। আমি পারি না প্রতিবাদ করতে। আমি কষ্ট পেতে, মানে কষ্ট নিজে পেতে পারি, কাউকে কষ্ট দেখলে না আমি সেটা সহ্য করতে পারি না। তাই যাই হয়েছে, যাই বলেছে, সব সময় ঠিক আছে, মানে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে নিজে কেঁদেছি একটুখানি, মনটা হালকা হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। কিন্তু সব কিছুতে যখন একটা মানুষের ভুল ধরা হয়, সেই মানুষটা কি করে সামনে এগোবে বলতে পারো? আমি সত্যি এইগুলো আমি চাইনি কখনো বলতে, কিন্তু আমি সত্যি কথা বলতে, আমি মিথ্যে কথা, মিথ্যে হাসি, সবাইকে ভালো রাখতে গিয়ে আমি নিজে আর খারাপ হতে পারছি না। আমি আর জ্বলতে পারছি না, আর জ্বলতে পারছি না। যখন আমার শরীর খারাপ হয় তখন কাউকেই আমি পাশে পাই না। যখন যে কটা দিন আমি খাটি, কষ্ট করি সংসারের জন্য, তখন আমি সবার কাছে খুব ভালো। তার মধ্যে থেকেও ভালো বলা যায় না, তার মধ্যে থেকেও হাজারটা কথা, হাজারটা টোন, হাজার কিছু আমার নামে অনেক কিছু বলা হয় আমার পেছনে, সেগুলো আমি শুনতে পাই। আর এখন তো সিচুয়েশান এমন হয়েছে যে মানে এখন আর পেছনে কিছু হয় না, সবটাই এখন সামনে হয়। হ্যাঁ, অশান্তিটা বাড়ির থেকেই হচ্ছে। ডাক্তার দেখানোর যদি কথা হয়, আমি যদি খুব শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যাই, তখন উজ্জ্বল বলে একমাত্র ডাক্তার দেখানোর কথা, যে হ্যাঁ ডাক্তার দেখাতে যাও। বাদবাকি আমি কারো কাছে কিছু পাই না। মানে ভালোবাসাটা কি জিনিস না, শুধু লোক দেখানো ভালোবাসা ছাড়া এক্সট্রা কিছু আমি আর কখনো পাই না। আমি তোমাদেরকে অনেকবার অনেক কিছু বলতে চেয়েছি, অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, কেউ বুঝেছো, কেউ বুঝতে পারোনি, কেউ আমাকে গালি দিয়েছো, খারাপ কথা বলেছো, যেগুলো ঠিক আছে, চলো, হয়েছে, আমি কষ্ট হয়েছে, আমি দুটো কথা বলেছি, বুঝতে পারোনি সেটা আলাদা ব্যাপার। আমি আবার নিজেকে ঠিক করে নিয়েছি, সংশোধন করে নিয়েছি, নিজে ভুল না হয়েও সংশোধন করে নিয়েছি। কিন্তু এভাবে কতদিন চলতে পারে বলো? সত্যিই পারছি না। উঠতে বসতে, বাজার করতে, সব কিছুতে, মানে আমি যে সব কিছু করছি, তারপরে আমার পছন্দ মতো, আমার কথা মতো কিচ্ছু চলে না, এই বাড়িতে কিচ্ছু চলে না। আমার এখন মনে হচ্ছে আমি কি করলাম, কিছুই করতে পারিনি কারোর জন্য। আমার সত্যি চিন্তা হয়, শুধুমাত্র আমার মেয়েটার জন্য ভীষণ চিন্তা হয়। আর সবসময় যদি আমি বলি যে উজ্জ্বলকে এসে যদি বলি, দেখো এরকম বলছে, আমার নামে এরকম হচ্ছে, তখনও একটাই কথা বলে, ঠিক আছে ছেড়ে দাও না, বড় তো তোমার থেকে, ভুলে যাও, ছেড়ে দাও। কখনো আমার হয়ে কোনোদিনও কোনো কিছুতে কোনো প্রোটেস্ট করেনি। এটা হচ্ছে আমার সব থেকে কষ্টের জায়গা, যে তুমি যে মানুষটার জন্য তোমার জীবনটা তুমি ত্যাগ করেছো, সেই মানুষটা তোমার হয়ে একটা কথা বলতে পারে না। যখন কিছু বলতে যাবো তখন বলবে আমি তো ছোট, আমি তো এবারে ছোট, আমি কি বলবো? তুমি ছোট তো এখন নেই, তোমার যথেষ্ট বয়স হয়েছে, তুমি কি পারো না? প্রতিবাদ করা মানে ঝগড়া করা না। তুমি কি ভালোভাবে বুঝিয়ে বলতে পারো না যেগুলো করো না? সংসারটা তো ওরও তো অধিকার আছে এই সংসারে। এগুলো বলবে না কখনো। পারছি না, আমি না তোমাদেরকে জিনিসগুলো আমি বোঝাতে পারছি। আমি আগের দিন তোমাদেরকে অনেক কিছু বোঝাতে চেয়ে আমি বোঝাতে পারিনি, আমি চাইনি। কিন্তু মানুষের কাছে আমি সারাক্ষণ, আমি কেন খারাপ হবো সবাইকে ভালো রাখতে গিয়ে, খুশি রাখতে গিয়ে? নিজের দিকে কখনো চিন্তা করিনি যে আমি কি পেয়েছি, আমি কি হারিয়েছি, আমার জীবনটা কেমন হতে পারতো, কেমন ছিল, সব কিছু ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে, যেভাবে চলছে চলুক, সব ঠিক হয়ে যাবে,
ভালো হয়ে যাবে। তোমাদেরকে আমি বারবার একটাই কথা বলেছি, পরিবারে যতই অশান্তি হোক না কেন, সংসারের ঝামেলা ক্ষণিকা কেঁদে কাঁদবে, কষ্ট পাবে, কিন্তু কখনো তোমাদেরকে বুঝতে দেবে না। কতদিন বলো, একটা সময় এসে দেয়ালেও পিঠ থেকে যায়। বলার মতো আমার কেউ নেই। আমি যে কাউকে বলবো বা আমার কথাটা যে কেউ শুনে কষ্টটা ফিল করবে না, আমার কষ্ট হচ্ছে। আজকে আমার শরীর খারাপ লাগে, যদি আমি বলি বিশ্বাস করবে না। মানুষগুলো এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে মুখ ফিরিয়ে চলে যায়। কাজের লোকের মতো ট্রিট পাই আমি, আর কিছু পাই না। কষ্ট হয় অনেক। নমস্কার বন্ধুরা, তো দেখতেই পেলে, তোমরা শুনলেই তো। এখন মনে হচ্ছে ইউটিউবে এটা ট্রেন্ড হয়ে গেছে, সবার বাড়ির কথা বাইরে নিয়ে এসে মানে প্রথমে আগে এটা বলবো যে সবার বাড়ির ভেতরের কথা, ফ্যামিলি ম্যাটার বাইরে নিয়ে এসে ভিউজ কামানো, এটা কিন্তু ইউটিউবে একটা ট্রেন্ড হয়ে গেছে। তো আমরা বোকা, আমরা পারছি না, আমাদের তো মনে কোনো কষ্ট নেই, আমাদের তো মনে কোনো দুঃখ নেই, চাইলেই আমরা বাইরে নিয়ে আসতে পারি। আমাদেরও বানাইয়া ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে অবশ্যই আমরা ভিউজ গেইন করতে পারি। বাট না, সবারই একটা সেলফ রেসপেক্ট বলে জিনিস থাকে। হ্যাঁ, সবার সংসারেই অশান্তি থাকে, সবার সংসারেই ঝামেলা থাকে, তা বলে সেটাকে ভিউজের জন্য বাইরে মানে কোনো কিছু না ভেবেই সবকিছু ভুলে গিয়ে নিয়ে চলে আসবো, আর তার জন্যে ভিউজের জন্য বলবো, এটা করতে গেলে অবশ্যই মনের একটা মানে স্ট্রং একটা স্টেপ নেওয়ার জন্য একটা অবশ্যই দরকার, স্ট্রং মানে কি বলবো, নিজের মনকে শক্ত হওয়া দরকার। তো সবাই সেটা পারে না, বাট কিছু কিছু মানুষ সেটা করেছে, মানে করেছে, যা তোমরা ভিডিও ক্লিপে দেখতেই পেলে। তো প্রথমেই বলবো, অনেকেই ভাববে যে এটা হয়তো নাটক। হ্যাঁ, এর আগে একটা কিছুদিন আগে শাশুড়ি আর বৌমার সম্পর্কের কথা আমাদের টিয়া দিদি ভাই এসেছিল, যে তাদের সংসারে কোনো ঝামেলা সৃষ্টি হয়েছে, তো সেই জন্য সোশ্যাল মিডিয়াতে এসেছিল বাট বলার জন্য। বাট সেটা খুব একটা চলেনি, নিউজটা খুব একটা খাপ খায়নি, সবাই কিন্তু খুব একটা নেয়নি নিউজটা। কারণ সেটা দেখে মনে হচ্ছিল যে খুব একটা সিরিয়াস ম্যাটার নয়, ফেক মনে হচ্ছিল। বাট আমার পার্সোনালি মনে হচ্ছে কণিকা দিদি ভাইয়ের ব্যাপারটা কিন্তু একটু ভেবে দেখতে হবে। মানলাম যে তার শাশুড়ি অনেক কষ্ট করে, মানে যখন অভাবের টাইম ছিল, অভাবের সংসার ছিল, তার শাশুড়ি প্রচুর কষ্ট করে তাদের সাপোর্ট করেছে এই জায়গায় আসার জন্য। তার শ্বশুর বাড়ি প্রচুর প্রচুর সাপোর্ট আছে। নতুন নতুন বাড়ি যে তৈরি হয়েছে, সেই বাড়িটা মানে তার শ্বশুর মশাই যে মানে ইয়েতে কাজ করতো, রাজমিস্ত্রির কাজ করতেন তার শ্বশুর মশাই। বাট নতুন বাড়িটা যে তৈরি হয়েছে, সেই বাড়িটাতে একটা রাত পর্যন্ত উনি কাটাতে পারেনি। বাড়িটা তৈরি হয়েছে, উনি অ্যাডভেস্টারের বাড়িতে থেকেই ওখানেই মানে ওখান থেকেই চলে গেছেন, ওখান থেকেই অসুস্থতার কারণে ডেথ হয়ে গেছে। তো বাড়িতে এসে উনি কোনো ভোগ করতে পারেননি, সেটাও একটা দেখার বিষয়। এক নাম্বার পয়েন্ট হচ্ছে, তার শাশুড়ি প্রথম থেকেই প্রচন্ড ভাবে সাপোর্ট করেছে, সংসারের তাকে শক্ত হাতে ধরে রেখেছে। আর এমনকি তাদের খাওয়া দাওয়া চাল চলনও একদমই খারাপ নয়, তাদের খাওয়া দাওয়া চাল চলনও বেশ ভালো। তো প্রথম থেকেই ভালো, খারাপ নয়, খারাপ বলা চলে না। যেহেতু তার বাড়িতে একটা স্বামী এরকম অসুস্থ ভাবে পড়ে আছে, তো তাদের কিন্তু আমরা কোনোদিনই দেখিনি খারাপ খেতে আর খারাপ ভাবে চলতে। তারা থাকতো কিন্তু সেই ঘরে, বাট খারাপ কিছু দেখিনি, খাওয়া দাওয়া চালচলন এরকম কিছু খারাপ দেখিনি। তো এখন হঠাৎ করে শাশুড়ি, বউ, ননদ সবার ব্যাপারে বলছে খারাপ ব্যাপার, খারাপ তারা এই কথাটা উঠে আসছে। তো আমার মনে হয় যে, জানি না, হাজবেন্ড যদি ব্যাক সাপোর্ট থাকে, বা যদি তার হাজবেন্ড যদি সাপোর্ট করতো মানসিক দিক থেকে বা মানে সব দিক থেকে যদি সাপোর্টটা থাকতো, তাহলে হয়তো এরকম ভাবে বলতে আসতো না। বাট সবকিছু যদি সবার ঠিকঠাক চলে, তাহলে হয়তো এরকম ভাবে বলতো না। আমার মনে হচ্ছে কিছু নিশ্চয়ই প্রবলেম হয়েছে, তবেই দিদিভাই এভাবে চোখের জল ফেলছে। আর কিছুটা মানুষের ফেক জিনিসটা দেখলে বোঝা যায়, আর কিছুটা মানুষের আসল জিনিস দেখলে কিন্তু বোঝা যায়। তো ফেক জিনিসটা যেরকম পুরো পরিষ্কার ফুটে ওঠে, সেমনি আসলটাও ফুটে ওঠে। তো কিছুদিন আগে একটা আমরা দেখেছিলাম সংসারে ইউটিউবে নতুন ঝামেলা, বাট সেটাতে একটা ফেক ভাব ছিল, সেটা দেখে মনে হচ্ছিল তারা হয়তো হেসে ফেলছে বা মুচকি মুচকি হাসছে এরকম। কিন্তু কণিকা দিদিভাইয়েরটা সেটা খুব একটা মনে হয়নি। আমার মনে হচ্ছে সে সত্যি হয়তো কোনো কিছু প্রবলেম ফেস
সে সত্যিই হয়তো কোনো কিছু প্রবলেম ফেস করছে, আমার এটাই মনে হচ্ছে। মানুষের প্রবলেম, তো সত্যি হয়তো সে কোনো কিছু প্রবলেম ফেস করছে, আমার সেটাই মনে হচ্ছে। মানুষের কিন্তু প্রবলেম সত্যি কোনটা সেটা কিন্তু বোঝা যায়। প্রথমত কণিকা দিদিভাই যখন বিয়ে হয়ে এসেছিল তখন কিন্তু তার হাজবেন্ড পুরোপুরি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এবং অ্যাক্সিডেন্ট হয়ে সে বেডে শয্যাশায়ী দেখেই উনি সবকিছু জেনেই পালিয়ে বিয়ে করেছে, এমনকি বাড়িতে না জানিয়ে ভাদ্র মাসে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তারপর কিন্তু 3 বছর তার বাড়ি থেকে কোনো যোগাযোগ করেনি, কোনো রকম যোগাযোগ ছিল না তার। তো সেই পরিস্থিতিতেও কিন্তু সেই শ্বশুর বাড়িতে টিকে গেছে এবং থেকে গেছে। তো যাই হোক, আজকের ডেটে তারা একটা স্ট্যান্ড করেছে, ভালো জায়গায় পৌঁছেছে, সবকিছু ঠিক আছে, সবকিছু সুন্দরভাবে চলছে। বাট হঠাৎ করে কেন এরকম হলো? নিশ্চয়ই আমার মনে হয় নিশ্চয়ই কিছু আম, মানে প্রবলেম তো নিশ্চয়ই হয়েছে। এবার দেখো, একটা বউ ঘরের সংসারে সমস্ত কিছু কাজ করে সবকিছু করে যদি দিনের শেষে যদি তার কথাবার্তাই যদি কেউ না শুনে, তার একটু খোঁজ খবর, তার সঙ্গে একটুখানি মানে হার্মনেস, একটুখানি সুন্দরভাবে কথা বলা, বা হয়তো কোনো অসুস্থ হলে তাকে জিজ্ঞেস করা। কণিকা দিদিভাইয়ের অবজেকশন হলো, সে অসুস্থ হলে তাকে কেউ জিজ্ঞেস করার মতো নেই, আর কেউ জানার মতো নেই, বা হয়তো একটা কাজের লোকের মতো ট্রিট করা হয় তাকে, এরকম নানা রকম উনি মন্তব্য করেছেন বা বলেছেন। তো এতদিন যেহেতু এই কথাগুলো বলেনি, আমার মনে হয় এখন যখন বলছে নিশ্চয়ই কিছু প্রবলেম আছে। তো ভবিষ্যৎ আমরাও দেখতে পারবো, আস্তে আস্তে সবকিছু বেরিয়ে আসবে। তো যদি নাটক হয় সেটাও দেখতে পাবো, যদি সত্যি হয় সেটাও দেখতে পাবো, তাই না? তো আমার মনে হয় মানুষের যদি কষ্ট হয়, চোখ থেকে জল এইভাবে ফেটে বেরিয়ে আসাটা, আর চোখের জল সত্যি আর চোখের জল মিথ্যা সেটাও কিন্তু বোঝা যায়। তো আমার মনে হয় দিদিভাইকে আমি খুব একটা ডিসরেসপেক্ট করছি না। সবাই অনেক রকম ভাবে বলছে যে নাটক করছে, তার মানে হাজবেন্ড যখন অসুস্থ ছিল তাকে কুলার দিয়ে, তার মা বাবা গরমে অ্যাডভেস্টারের বাড়িতে ফ্যান দিয়ে হাত পাখা করে দিন কাটিয়েছে। বাট ছেলের খারাপ সময়েও কিন্তু ছেলেকে কুলার দিয়েছে, এরকম অনেক কিছু বলছে। বাট সবকিছু মানলাম, সবকিছু ঠিক আছে, বাট মেয়েটাও তো একটা কষ্ট করে একটা জায়গায় পৌঁছেছে, সবকিছু মেনটেন করে, ভিডিও করে, এডিটিং করে। সত্যি প্রচুর প্রচুর মেন্টালি সাপোর্টের দরকার হয়, আর সেই সাপোর্টটা যদি দিনের শেষে না পায় তাহলে কিন্তু কষ্ট লাগে। তো আমি কণিকা দিদিকে এখনই অতটাও কিছু বলছি না, আমার মনে হয় নিশ্চয়ই কিছু প্রবলেম হয়েছে, সেটা ইন ফিউচারে আমরা দেখতে পাবো। আর বাড়িতে কোনো অতিথি এলে খুব সুন্দরভাবে আনন্দ করে সবাইকে রান্না করে খাওয়ানো, আর বাড়িতে সবসময় তার আরো শ্বশুর বাড়ির বাচ্চারা থাকে, সবাইকে মিলেমিশে রাখা, এগুলো কিন্তু দিদিভাইয়ের মধ্যে আছে, আমরা দেখেছি, এগুলো কিন্তু অস্বীকার করা যায় না। একটা মানুষ ইচ্ছাতে করে, একটা অনিচ্ছাতে করে, সেটা কিন্তু দেখলে বোঝাই যায়। তো যাই হোক, এখন কণিকা দিদিভাইকে সেরকম কিছু বলছি না, যেহেতু আমরা মানে আর কি বক্তব্য কিছু রাখার দরকার, তো সেই হিসাবেই রাখছি। তো দেখা যাক ইন ফিউচারে কি হয়, তাই না? তো চলো।